যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে পুরো বিশ্বের অর্থনীতি টালমাটাল, তখন একটা দেশ কিন্তু এই সংকটকেই সুযোগ বানিয়ে নিচ্ছিল। হ্যাঁ, আমরা ভারতের কথা বলছি। চলুন দেখি কিভাবে ভারত একটা বৈশ্বিক বিপর্যয়কে নিজেদের অর্থনৈতিক উন্নতির সিঁড়ি বানিয়ে ফেলল। ব্যাপারটা দেখুন, একদিকে সারা বিশ্বে মুদ্রাস্ফীতি, জ্বালানি সংকট, মানে বড় বড় দেশগুলোও হিমশিম খাচ্ছে, আর অন্যদিকে ভারতে তখন অর্থনীতির চাকা ঘুরছে বেশ জোরে। তো প্রশ্নটা হচ্ছে, এটা হলোটা কিভাবে? তো এটা কি শুধুই ভাগ্য ছিল, নাকি এর পেছনে ছিল একটা ঠান্ডা মাথার হিসাব করা মাস্টার স্ট্রোক? চলুন এই কৌশলের একদম ভেতরে ঢুকে দেখা যাক। এই পুরো গল্পের মূলে আছে একটাই জিনিস, আর সেটা হলো তেল। হ্যাঁ, ভারতের এই অসাধারণ অর্থনৈতিক উত্থানের গল্পের শুরুটা কিন্তু এই তেলকে ঘিরে। দেখুন, যুদ্ধ শুরুর সাথে সাথেই পশ্চিমা দেশগুলো রাশিয়ার উপর একের পর এক নিষেধাজ্ঞা দিতে শুরু করল। এখন রাশিয়ার তো বিশাল তেলের ভাণ্ডার, তারা তো মহাবিপদে। এই তেল বিক্রি করবে কোথায়? ঠিক এই সময়েই ভারত এই বিশাল সুযোগটা লুফে নেয়। ভারতের প্ল্যানটা ছিল একই সাথে সহজ আর দুর্দান্ত লাভজনক। ভাবুন তো, প্রথমত রাশিয়া থেকে বিশাল ছাড়ে প্রায় $30-35 কমে অপরিশোধিত তেল কেনা হলো। তারপর সেই সস্তা তেল ভারতের নিজেদের রিফাইনারিতে নিয়ে এসে পেট্রোল, ডিজেলের মতো দামি জিনিসে পরিণত করা হলো। আর ফাইনাল স্টেপ, সেই পরিশোধিত তেলই আবার ইউরোপের দেশগুলোর কাছে বিক্রি করা হলো, তবে এবার পুরো বাজার দামে। দারুণ না? ব্যাপারটা এতটাই পরিষ্কার ছিল যে আন্তর্জাতিক বিশ্লেষকরা এর একটা মজার নামও দিয়ে ফেলেছিলেন, রাশিয়ান তেল, ইন্ডিয়ান লেবেল। চিন্তা করে দেখুন একবার, ইউরোপের দেশগুলো রাশিয়ার তেল কিনবে না বলে নিষেধাজ্ঞা দিয়েছে, অথচ সেই রাশিয়ার তেলই ভারতের হাত ঘুরে মেড ইন ইন্ডিয়া লেবেল নিয়ে তাদের বাজারেই আবার ঢুকছে। তবে শুধু সস্তায় তেল কিনে বেশি দামে বিক্রি করে দিলেই তো সব হয় না, তাই না? এই পুরো বাণিজ্যটা ঠিকঠাক চালিয়ে যাওয়ার জন্য একটা অসাধারণ কূটনীতিক ব্যালেন্স দরকার ছিল, আর কাজটা ছিল বলতে পারেন একদম দড়ির ওপর দিয়ে হাঁটার মতো কঠিন। ভারতের এই কৌশলের পেছনের মূল মন্ত্রটা ছিল স্ট্র্যাটেজিক অটোনমি। এর মানে কি? সহজ করে বললে, ভারত কোনো পক্ষে নাম লেখায়নি, না আমেরিকার দিকে না রাশিয়ার দিকে। তারা সবসময় নিজেদের দেশের স্বার্থকেই সবচেয়ে ওপরে রেখেছে, আর ঠিক সেই অনুযায়ী সব সিদ্ধান্ত নিয়েছে। ভারতের জন্য এই অবস্থানটা কিন্তু দারুণ সুবিধের ছিল। একদিকে রাশিয়ার সাথে তাদের বহু পুরনো বন্ধুত্ব, সামরিক সম্পর্ক, আবার অন্যদিকে এশিয়াতে চীনের প্রভাব সামলানোর জন্য আমেরিকার কাছেও ভারত খুব গুরুত্বপূর্ণ। ভারত কিন্তু দারুণ দক্ষতার সাথে এই দুই নৌকায় পা দিয়েই এগিয়ে গেছে। তেলের ব্যাপারটা তো গেল, কিন্তু ভারত এখানেই থেমে থাকেনি। যুদ্ধের কারণে যখন আরেকটা বড়সড় সাপ্লাই চেন সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ছিল, ভারত কিন্তু সেখানেও নিজেদের জন্য একটা নতুন সুযোগ খুঁজে বের করে নিয়েছিল। আচ্ছা, বিশ্বের বেশিরভাগ গম কিন্তু আসে রাশিয়া আর ইউক্রেন থেকে। এই দুটো দেশকে তো ব্রেড বাস্কেট অফ দ্য ওয়ার্ল্ড বা বিশ্বের রুটির ঝুড়িও বলা হয়। তো যুদ্ধ শুরু হওয়ার পর বিশ্ববাজারে গমের যে কি বিশাল একটা ঘাটতি তৈরি হলো, সেটা তো এই চার্ট দেখলেই বোঝা যাচ্ছে। আর ভারত ঠিক এই সুযোগটাই কাজে লাগালো। তারা নিজেদের উৎপাদন বাড়িয়ে দিয়ে দুনিয়াকে খাদ্যশস্য সরবরাহ করা শুরু করল। এতে শুধু যে বিলিয়ন বিলিয়ন ডলার আয় হলো তাই না, ভারত বিশ্বের কাছে নিজেদেরকে একটা নির্ভরযোগ্য পার্টনার হিসেবেও প্রতিষ্ঠা করল। এটা কিন্তু একটা বিরাট ভূরাজনৈতিক জয় ছিল। ভারতের এই পুরো কৌশলটা যে দারুণ কাজের ছিল তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু বিশ্লেষকদের মধ্যে একটা বড় প্রশ্ন কিন্তু ঘুরছেই। এটাকে কি একটা নিখুঁত মাস্টার স্ট্রোক বলা যাবে, নাকি এর মধ্যে কিছু নৈতিক প্রশ্নও লুকিয়ে আছে? পুরো ব্যাপারটা বিশ্লেষণ করলে একটা জিনিস পরিষ্কার হয়ে যায়, ভারত এখানে খুবই বাস্তববাদী বা প্র্যাগম্যাটিক একটা পলিসি নিয়েছে। তারা কোনো আদর্শের বুলি না আওড়ে নিজেদের 130 কোটি মানুষের অর্থনৈতিক নিরাপত্তার কথাটাই সবার আগে ভেবেছে। সবশেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়, ভারতের এই স্ট্র্যাটেজিক অটোনমি বা নিরপেক্ষ থাকার নীতিটা কি ভবিষ্যতের বিশ্বের জন্য একটা নতুন উদাহরণ তৈরি করল? সংকটের সময় বড় দেশগুলোর চাপ সামলে অন্য দেশগুলো কি এভাবেই নিজেদের স্বার্থ দেখবে? এই মডেলটার লং টার্ম এফেক্ট কী হবে সেটা তো সময়ই বলে দেবে।